নেই। 10 বছর পর। 10 বছর শব্দে মাত্র দুটো, কিন্তু সময়ের গায়ে লেগে আছে অসংখ্য ঋতু, অসংখ্য সকাল সন্ধ্যার স্মৃতি। কতগুলো দিন, কতগুলো সপ্তাহ, কতগুলো মাস গড়িয়ে গেছে। তার আর হিসেব রাখে না আরশান। বছরগুলো ধীরে ধীরে বালুর মতো হাত ফসকে গিয়েছে। প্রথম দিকে সে প্রতিটি দিন গুনতো, প্রথম বছর, দ্বিতীয় বছর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গোনার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। সাজের আর খোঁজ মেলেনি। সে কি অবস্থায় আছে, কি করছে, কিছুই জানে না সে। এখনো আরশান কানাডাতেই আছে। এর মাঝে দুই একবার বাংলাদেশে এসেছে আরশান। প্রতিবারই তার ভেতরে এক অদ্ভুত আশার আলো জ্বলে উঠত, হয়তো কোথাও পেয়ে যাবে, হয়তো সাজ আরশান ভাইয়া বলে ডেকে ওর কাছে আসবে। কিন্তু না, সাজ আর আসেনি। প্রতিবারই ফিরে এসেছে হতাশা নিয়ে। কানাডায় ফিরে গিয়ে প্রতিবারই সে নিজেকে প্রশ্ন করেছে, সাজ কোথায় গেল, কোন শহরে, কার সঙ্গে। আরশান চেষ্টা করেছে বোঝার, কিন্তু উত্তর মেলেনি। তার ভেতরে শূন্যতা জমে গেছে, কারোর অদৃশ্য হাত তার বুকের ভেতর থেকে কিছু কেড়ে নিয়েছে, যার ফাঁকা জায়গা কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। রাতগুলো সবচেয়ে বেশি কঠিন। কাজের ব্যস্ততা দিনে আরও কিছুটা ভুলিয়ে রাখে, কিন্তু রাত নামলেই মনে পড়ে যায়। আরশান মাঝে মাঝে নিজের জীবন নিয়েও অবাক হয়। এত বছর কেটে গেছে, অথচ এই একটা প্রশ্নের উত্তর সে এখনো পায়নি। সাজ কোথায় যেতে পারে? সে কি ভালো আছে? 10 বছরের ফাঁকে অনেক কিছুই বদলে গেছে পৃথিবীর, শহর, মানুষ, কিন্তু বদলায়নি শুধু একটা জিনিস, সাজের জন্য আরশানের অপেক্ষা। সেই অপেক্ষা হয়তো এখন আর তেমন প্রকাশ নয়, কিন্তু তার ভেতরের গভীরে এখনো জেগে আছে। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বেজে উঠল অ্যালার্ম। ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করলো আরশান। ঘড়ির কাঁটায় তখন ভোরের আলো ঠিক পুরোপুরি ছড়িয়ে পড়েনি, কিন্তু কানাডার বসন্তের সকাল ইতিমধ্যেই জানালার ফাঁক গলে ঘরে ঢুকে পড়েছে। শূন্য নীরবতা ফিরল ঘরে, কিন্তু একবার জেগে গেলে আরশানকে বিছানায় রাখা কঠিন। সে ধীরে ধীরে উঠে বসল, কপালে হাত রেখে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। চোখের পাতায় এখনো রাতের ঘুমের ভার, অথচ মাথার ভেতর এক অদ্ভুত শূন্যতা। মাঝে মাঝে ভোরবেলা এই নীরবতার মধ্যে তার মনে হয় জীবনটা অনেকগুলো ভাগে কেটে গেছে। পেছনেরটা যেখানে ছিল উষ্ণতা, হাসি আর কিছু মুখ, আর এখনকারটা যেখানে সে আছে একা, কিন্তু নিজেকে ব্যস্ত রাখার কৌশল রপ্ত করেছে। একটা লম্বা শ্বাস নিয়ে বিছানা ছাড়ল সে। বাথরুমে গিয়ে মুখে ঠান্ডা পানি ছুঁয়ে দিল। কিছুক্ষণের মধ্যে স্পোর্টস শু পরে বেরিয়ে পড়ল জগিংয়ের জন্য। ঘর থেকে বেরিয়ে আসতে ঠান্ডা হাওয়ার সঙ্গে চেরি ব্লসমের সুগন্ধ তার নাকে এসে লাগলো। পুরো রাস্তার দুপাশ জুড়ে হালকা গোলাপি আর সাদা ফুলের মায়াবী ছায়া। চেরি ব্লসমের মৌসুমে এখন কানাডায়। বাতাসে ভেসে বেড়াচ্ছে হালকা গোলাপি ও সাদা পাপড়ি। কিছু মাটিতে গড়িয়ে পড়েছে, কিছু তার কাঁধে এসে থামছে। জগিং ট্র্যাক দিয়ে দৌড়াতে দৌড়াতে হালকা উষ্ণ শ্বাসে ফুলের গন্ধে ভরে যাচ্ছে বুক। এই সময়টা আরশানের প্রিয়। ভোরের আলো, পাখির ডাক আর চারপাশে নীরবতা, যেটা তার মনকে শান্ত করে, তবে কোথাও একটা অজানা শূন্যতা থেকে যায়। এই দৃশ্যটাও যে অসম্পূর্ণ। জগিং শেষে বাড়ি ফিরে এলো সে। বাড়িটা নতুন। জায়রান আর নির্বাণের পাশেই একটা সুন্দর ডুপ্লেক্স কিনেছে সে। 3 জনের একটা ভালো বিজনেসও আছে এখন। সেটার ম্যানেজমেন্টের বেশ ব্যস্ত থাকে। ভেতরে ঢুকে সরাসরি শাওয়ার নিল। শাওয়ার শেষে শরীরে শুধু সাদা টাওয়াল জড়ালো। পানি এখনো ফোঁটা ফোঁটা করে চুল বেয়ে গড়িয়ে পড়েছে। প্রশস্ত কাঁধ, দৃঢ় বুক আর পেটের সমানভাবে কেটে যাওয়া অ্যাবস। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার চালালো। গরম বাতাসের ঝাপটায় চুলের ভেজা গন্ধ ছড়িয়ে পড়ল। টাওয়াল সরিয়ে কালো ট্রাউজার আর সাদা টি শার্ট পরে নিচে নেমে এলো কিচেনে। ফ্রিজ খুলে কিছু ডিম আর সবজি বের করলো। প্যানে তেলের গন্ধ ভরতে রান্নাঘর উষ্ণ হয়ে উঠল। অমলেট বানালো, টোস্টে মাখন মাখালো, আর নিজের জন্য 1 কাপ ব্ল্যাক কফি ঢাললো। একা থাকার অভ্যাসে এখন রান্নাটা সে বেশ ভালোই রপ্ত করে ফেলেছে। খাওয়ার সময় একবার জানালার বাইরে তাকালো আরশান। চেরি ব্লসমের পাপড়ি তখনও বাতাসে নেচে নেচে পড়ছে। খাওয়া দাওয়া শেষে আবার উপরে গিয়ে পুরোপুরি রেডি হলো।
সাদা শার্টের ওপর ব্ল্যাক স্যুট জ্যাকেট। বোতাম লাগাতে লাগাতে আয়নার সামনে দাঁড়ালো, কিন্তু বোতাম থামলো মাঝপথে। হঠাৎ মনে ভেসে উঠল সাজ এখন নিশ্চয় অনেক বড় হয়ে গেছে। অবচেতন মনে প্রশ্ন জাগলো, দেখতে কেমন হয়েছে এখন? 10 বছর কেটে গেছে, তখন সে ছিল ছোট্ট এক মেয়ে, চোখে স্বপ্ন, ছোট মুখে সরল হাসি। এখন হয়তো অনেক বড় হয়ে গেছে, অনেক পরিণত। আরশানের হাত ধীরে ধীরে গালের উচ্চতায় উঠল, এতটুকু মনে মনে হাসলো আরশান। তারপর হাত গলার কাছে তুলল, না হয়তো এতটুকু। শেষে বুক পর্যন্ত নামলো হাত, নাকি এতটা? এই মুহূর্তে থেমে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো আরশান। আয়নার ভেতরের মানুষটা গম্ভীর, কিন্তু চোখে এক অদ্ভুত কমলতা ভাসছে। নিজের এই অদ্ভুত আচরণে সে হালকা হাসলো বটে, কিন্তু হাসির আড়ালে একটা গম্ভীর কৌতূহল লুকানো। 10 বছর পর সাজ দেখতে কেমন হয়েছে, তার জীবন কেমন এখন? সে কি এখনো মনে রেখেছে তাকে? হয়তো রেখেছে, হয়তো বা না। গাড়ির চাবিটা হাতে নিয়ে দরজা লক করলো আরশান। গ্যারেজে ঢুকে কালো রঙের চকচকে গাড়িটা দরজা খুলে বসে পড়ল সিটে। গাড়ি ধীরে ধীরে গ্যারেজ থেকে বের হয়ে মূল রাস্তায় উঠল। সামনের দিকে নির্বাণদের বাড়ির সামনে গাড়ি থামালো সে। তারপর গাড়ির গ্লাভস নামিয়ে দিল। সামনে তাকিয়ে দেখলো দরজা ফট করে খুলে গেছে। নির্বাণের মা হাতে একখানা জুতো নিয়ে নির্বাণের পেছনে তেড়ে আসছেন। নির্বাণের হাতে তখনও আধখাওয়া পাউরুটি, মুখে অপরাধীর মতো ভয়ার্ত চাউনি, আর তার পা তো বিদ্যুতের গতিতে ছুটে চলেছে। নির্বাণ দৌড়ে সরাসরি আরশানের গাড়ির দিকে এলো। এখন এটাই তার নিরাপদ আশ্রয়। দরজা খুলে এক লাফে বসে পড়ল সিটে, হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি চল। জাইরান আসবে, ওর জন্য অপেক্ষা করবি না? নির্বাণ পেছনে তাকিয়ে নিশ্চিত করলো যে তার মা এখনো বাইরে দাঁড়িয়ে কড়া চোখে তাকিয়ে আছেন। তারপর সে গম্ভীর মুখে বলল, আরে ও পরে আসবে নে, আগে আমার জীবন বাঁচানো ফরজ। তুই তাড়াতাড়ি চল। আরশান হাসি চেপে গিয়ার বদলালো। সকালের নরম আলো ঘরের ভেতর ঢুকে পড়ছিল পাতলা সাদা পর্দা ভেদ করে। টেবিলের ওপর রাখা অ্যালার্ম ঘড়িটা হঠাৎই কর্কশ শব্দে বেজে উঠল। ঘুম ঘুম চোখে এলিসা হাত বাড়িয়ে অ্যালার্ম বন্ধ করলো। চোখ কসলাতে কসলাতে আবার নরম চাদরের ভেতর গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মাথার ভেতর ভাবনা, আরও 5 মিনিট ঘুমাই, তারপর উঠব। কিন্তু 5 মিনিট মুহূর্তেই 1 ঘন্টায় বদলে গেল। দ্বিতীয়বার চোখ খুলতেই সে হকচকিয়ে উঠে বসলো। দেওয়াল ঘড়ির কাঁটা দেখে বুক ধক করে উঠল, দেরি হয়ে যাচ্ছে। ফটাফট চাদর সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পা টেনে টেনে বাথরুমে গিয়ে ঠান্ডা পানিতে মুখ ধুতে ধুতে মনে মনে নিজেকে বকতে লাগলো। এলিসা, তুই কোনোদিনও সময় মতো উঠবি না, এটা নিশ্চিন্ত। ফ্রেশ হয়ে এসে জানালার কাছে দাঁড়ালো। ওর কাঠবিড়ালি, ছোট বাদামি রঙের, নাম নুটি, বারান্দায় রেলিংয়ে বসে লেজ দুলিয়ে তাকিয়ে আছে। এলিসা হাত বাড়িয়ে নুটির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। নুটি কিসকিস করে যেন অভিমান জানালো, এত দেরি করে উঠলি? এলিসা নিচে নামতেই বসার ঘরের সোফায় বসে থাকা মানুষ এক মুখ চোখে পড়ল। মিরাব, এলিসার মামাতো বোন, তবে সম্পর্কটা অনেক গভীর, আপন বোনের মতো। গায়ের ওপর হালকা নীল রঙের শাল জড়িয়ে বসে আছে, হাতে চায়ের কাপ। এসে গেছে চুন্নি। এলিসা ভেংসি কাটলো। মিরাব তাকিয়ে বলল। ভেঙচি কাটিস না, বুঝবি পরে। এলিসা কাঁধ বাঁকিয়ে রান্নাঘরের দিকে চিৎকার করলো। মা, আমি যাচ্ছি। তখন রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সোফি, হাতে সদ্য বানানো গরম গরম স্যান্ডউইচের প্লেট, চোখে মুখে উদ্বেগ। খেয়ে যাবি তো? এলিসা তাড়াহুড়ো করে মাথা নাড়ল। খেতে পারবো না মা, দেরি হয়ে যাবে ভার্সিটি যেতে। কিন্তু সোফি কি আর এত সহজে ছাড়বেন? মুখে গাম্ভীর্য এনে বললেন, না না না, কিছু না খেয়ে বের হতে দিব না। সকালবেলা খালি পেটে রাস্তায় বের হওয়া উচিত না। এলিসা নিরুপায় হয়ে সোফার ধারে বসে তাড়াতাড়ি স্যান্ডউইচ মুখে পুরে নিল। চোখে মুখে স্পষ্ট বিরক্তি, তবুও মায়ের মুখে তৃপ্তি। মেয়েকে অন্তত কিছু খাইয়ে বের করতে পারলেন। বাড়ির বাইরে বের হয়ে এলিসা দেখল গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সামির, মিরাবের বড় ভাই। এক হাতে গাড়ির চাবি ঘোরাচ্ছে, চোখে সানগ্লাস। এলিসা দৌড়ে গিয়ে বলল, তাড়াতাড়ি চলো ভাইয়া, অনেক লেট হয়ে গেছে। সামির ভুরু উঁচু করে বলল, তুই প্রতিদিনই দেরি করিস।
নতুন কিছু না। এলিসা ঠোঁট বাঁকিয়ে জবাব দিল। কি করব, ঘুম যে আমাকে ছাড়ে না। সামির হেসে মাথা নাড়ল, গাড়ির দরজা খুলে দিল, দুজনাই গাড়িতে উঠে পড়ল। লাইব্রেরির ভেতর নীরবতা, কেবল পাতা উল্টানোর মৃদু শব্দ, মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল। বড় বড় বইয়ের তাকগুলো চারপাশে ঘিরে রেখেছে, আর কোণের জানালা দিয়ে ঢুকে আসা রোদের আলো ধুলোগুলোকে ঝিলমিল করাচ্ছিল। এলিসা কোণের টেবিলে বসেছিল, সামনে একটা বই খোলা, কিন্তু চোখে বইয়ের অক্ষর নাই। মনের ভেতরে ভেতরে একটা গল্প চলছিল। হঠাৎই সে মাথা নিচু করে লাজুক হাসি দিয়ে ফিসফিস করে বলল। এ লাড়কা, হায় আল্লাহ। বলেই দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল সে, যেন নিজের গাল লাল হয়ে যাওয়া কেউ দেখতে না পায়। তার পাশে বসে থাকা মেহুল সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে তাকালো। এত শরম পাচ্ছিস কেন তুই? আরশান ভাইয়া কি স্বপ্নে তোকে কিস করেছে? এলিসা গলা নামিয়ে বলল। মেহুল, তোর উল্টাপাল্টা ভাবনা বাদ দে প্লিজ। মেহুল একটু হেসে চেয়ারে হেলান দিল। উল্টাপাল্টা ভাবনা নাকি? তাহলে তুই এভাবে লাল নীল হয়ে যাচ্ছিস কেন? বই পড়ছিস নাকি দিবার স্বপ্ন দেখছিস? এলিসা হালকা চেপে রাখা হাসি নিয়ে চোখ নামিয়ে বলল। আরশোলা, সরি। আরশান ভাইয়া কথা বললেই আমার গাল লাল হয়ে যায়, আমি কি করব? মেহুল ঠোঁট কামড়ে হাসি চেপে বলল। এলিশা, কি? তুই কি একটু বেশি করছিস না? এলিসা একদম গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে বলল। না রে, সত্যি বলছি। মেহুল কপাল কুঁচকে আরো কৌতূহলী হলো। তা আজকে স্বপ্নে কি দেখেছিস? এলিসা তার কথা কেটে দিয়ে হঠাৎ ফিসফিস করে বলল। জানিস উনি আমাকে চড় মেরেছে। মেহুল বিস্মিত হয়ে চেয়ারের সামনে ঝুঁকলো। কি? হ্যাঁ, সম্ভবত আমাদের প্রথম দেখাই উনি আমায় চড় মারবেন। মেহুল এক মুহূর্ত থমকে থেকে হেসে ফেলল। ভালো করে স্কিন কেয়ার করিস, জ্বরের দাগটা যেন আমি দেখতে পাই। এলিসা মেহুলের দিকে তাকিয়ে এমনভাবে মুখ বাঁকালো যেন চরের চেয়ে এই কথাটাই বেশি কষ্ট দিয়েছে। তুই আমার বন্ধু না। মেহুল হেসে বই বন্ধ করে বলল। আচ্ছা আচ্ছা, রাগ করিস না, আর বলবো না। এলিসা মুচকি হেসে আবারও বইয়ের দিকে তাকালো, কিন্তু পাতার অক্ষরগুলো এবারও ঝাপসা হয়ে গেল। মনের ভেতর কোথাও আরশানের ঝাপসা মুখটা ভাসছে। চোখের পাতা ভারী হয়ে এলো, পরপরই মনটা অদ্ভুতভাবে ভার হয়ে গেল তার। 10 বছর, হ্যাঁ পুরো 10 বছর ধরে সে আরশানকে চোখে দেখেনি। সময়টা এত লম্বা হয়ে গেছে যে তার মুখটাও এখন আর মনে পড়ার কথা নয়। তবুও কোথাও একটা অস্পষ্ট অবয়ব রয়ে গেছে। যতই চেষ্টা করুক স্পষ্ট করে মনে পড়তে চাইলেও আরশানের মুখটা ছবির মতো পরিষ্কার হয় না। সব ধোঁয়ার মতো মিলিয়ে যায়, কিন্তু একটা জিনিস আজও হারায়নি, চেন যেটা আরশান তাকে দিয়েছিল অনেক বছর আগে। চেনটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে অনুভব করলো, সময় যতই কেটে যাক না কেন কিছু স্মৃতি হৃদয়ের ভেতর ঠিকই জায়গা করে নেয়। আরশানের দেওয়া এই ছোট্ট উপহারটাই তার কাছে সেই অদেখা ভুলে যাওয়া মুখের সঙ্গে একমাত্র টিকে থাকা সেতু। লাইব্রেরির ভেতরে দুপুরের নীরবতা, জানালা দিয়ে ছড়িয়ে পড়া রোদ কয়েকটা বইয়ের মলাটে সোনালি আভা ফেলেছে। শেলফের গায়ে গায়ে সাজানো মোটা পাতলা রঙিন ফ্যাকাশে বই কত, কোনোটা যে 100 বছরের পুরনো, কোনোটা আবার একেবারে নতুন। এই নীরবতার মাঝে মেহুলের চোখে পড়ে এক কোণে দাঁড়িয়ে এলিসা কি যেন করছে। এই মেয়ে এত মন দিয়ে শেলফের সামনে দাঁড়িয়ে হাত নাচাচ্ছে যে মনে হচ্ছে বইয়ের সাথে কথা বলছে। মেহুল ভুরু কুঁচকালো, ধীরে ধীরে এগিয়ে গিয়ে কড়া গলায় বলল। এই তুই কি করছিস? এলিসা হঠাৎ ঘুরে তাকালো, চোখে দুষ্টুমির ঝিলিক। আমি দেখছি আরশান ভাইয়া কতটুকু লম্বা হয়েছে। এ কথা বলেই সে এক হাত মাথার উপরে তুলল, এতটুকু। মুহূর্তের মধ্যে তার মুখে এক চিলটে হাসি ফুটল। তারপর আবার সে হাতটা আরো উঁচু করে গলা টেনে বলল। না না, এর চেয়ে আরেকটু। মেহুলের ধৈর্য ফুরিয়ে গেল, তার কণ্ঠে বিরক্তি ভরে উঠল। তোর এসব বন্ধ কর এলি। এলিসা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে না, উল্টে শেল্পের উপর ঠ্যাস দিয়ে বলল। আমাকে কি ওনার সাথে মানাবে? মেহুল অবাক হয়ে বলল। এসব কি কথা বলছিস? কেন মানাবে না? পরিমতো মেয়েটা, এত লক্ষ্মী মেয়ে, আর তুই বলছিস মানাবে না?
আর এসব কথা বলবি না, যা বলে দিলাম। এলিসা মাথা নাড়ল। মেহুল বলল, আচ্ছা চল এবার বেরিয়ে যাই, অনেক ভয়ের গন্ধ খেয়ে ফুসফুস ভারী হয়ে যাচ্ছে। এলিসা হেসে মাথা নেড়ে বলল, চল। দুজনেই ধীরে ধীরে লাইব্রেরির শান্ত পরিবেশ পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। চোখ কুঁচকে কয়েক পা হাঁটতেই সামনে খোলা মাঠটা দেখা গেল। হালকা বাতাস বইছে, কিন্তু মাঠের মাঝখানে শান্তির লেশমাত্র নেই, কারণ ওদের ক্লাসমেট এরিক এক ছেলেকে ধরে ধাক্কা দিচ্ছে, আর ছেলেটা বাঁচার জন্য হাত তুলে কিছু বলার চেষ্টা করছে। এরিকের চোখ মুখ লাল, শার্টের কলার টেনে ধরা, আর মুখে সেই চিরচেনা রাগী ভাব। তার কাছে সে যা করছে সেটার যেন একমাত্র সঠিক কাজ। মেহুল এক মুহূর্ত দাঁড়িয়ে দেখে ভুরু উঁচু করলো, তারপর হালকা গলায় বলল, হাফ লেডি স্টার আসলে মাথার তারি ছিঁড়া। মেহুলের কথায় এলিসা মুখ চিপে হাসলো। এরিক অবশ্য ওদের উপস্থিতি খেয়ালই করলো না। সে পুরো মনোযোগ দিয়ে ছেলেটাকে নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করছে। তখন হঠাৎ একটা ছেলে আসলো এলিসার কাছে। ছেলেটা হাতে ভাঁজ করা কাগজ। কথা না বাড়িয়ে সে কাগজটা এগিয়ে দিল। এলিসা ভুরু কুঁচকে কাগজটা হাতে নিল। এগুলোর মানে কি? কে দিয়েছে? ছেলেটা কোনো কথা না বলে হাত তুলে ইশারা করলো। সামনের দিকে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে দেখিয়ে দিল। এলিসা চোখ সরু করে তাকালো। ওই ছেলেটা একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি কেমন লাজুক। এলিসা বিরক্ত মুখে নিঃশ্বাস ছাড়লো। আহ, আবার এই ছেলেটা? মেহুল তখনই এগিয়ে এসে এলিসার হাত থেকে কাগজটা টেনে নিল। এই হাফ লেডিস দু কি দিল? নতুন মার্কেটিং নাকি? এলিসা কাঁধ ঝাঁকিয়ে বলল। আমি কি জানি, তুই খুলে দেখ। মেহুল হাসি মুখে কাগজটা খুলে পড়া শুরু করলো। তুমি আমি মিললে হবে জালমুড়ি, তুমি না বললে আমি খাবো গরুর বুড়ি, তুমি আমার চায়ের বিস্কুট, না বললে বলবো হাত বেকের সুট, তুমি যদি বলো হ্যাঁ আমি দেবো মিষ্টি, না বললে আমি হব দুঃখের ফটোকপি। শেষ লাইন পড়া শেষ হতে মেহুল পেট ধরে হেসে উঠল। সিরিয়াসলি? এটা লাভ লেটার? কবি সাহেবের তো ডাব্বা ছাপানো দরকার। এলিসা এক হাতে কপাল চাপড়ে বিরক্ত স্বরে বলল। হায় আল্লাহ, এগুলো কি কোনোদিনও বন্ধু হবে না? ওরা হাসতে হাসতে আর লেটার নিয়ে মজা করতে করতে মাঠের পাশে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। কয়েক কদম যাওয়ার পরই এলিসার চোখ পড়ল। গেটের বাইরে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সামির। মেহুলও সামিরকে দেখে মুখ বাঁকালো। নে, শুধু এই ভান্ডারাই আসার বাকি ছিল। এলিসা গভীর নিঃশ্বাস ফেলল, চোখ সরু করে বলল। আজকে আমি যাব না। মেহুল ভুরু তুলল। কেন? ভাইয়া তো প্রতিদিন তোকে নিয়ে যায়। এলিসা ঝটফট ফিসফিস করে বলল। চল কোথাও ঘুরে আসি, আজকে যেতে ইচ্ছে করছে না। মেহুল অবাক হয়ে বলল। তুই কি পাগল নাকি? তোর মা যদি পরে জানতে পারে? এলিসা দুষ্টু হাসি দিয়ে হাত তুলে ধরল। তখন সামলাবো, তুই এখন চুপ করে আমার সাথে আয়। ওরা দুজনেই চারপাশে তাকিয়ে নিল। সামির ফোনে এতটাই ডুবে আছে যে ওদের দিকে নজরই পড়ল না। এই সুযোগে এলিসা মেহুলকে টেনে একপাশে সরু গলি দিয়ে হাঁটা দিল। পেছন ফিরে একবার দেখলো সামির এখনো গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। কিছু বুঝতেই পারলো না যে ওরা উধাও হয়ে গেছে। গলি দিয়ে বেরিয়ে কিছু দূর হাঁটতেই দুজন এসে পড়লো চেরি ব্লসমের পথের কাছে। হালকা গোলাপি আর সাদা রঙের ফুলগুলো যেন আকাশ থেকে মেঘের টুকরো হয়ে নেমে এসেছে। গাছের ডালে ডালে ঝুলে আছে অসংখ্য নরম পাপড়ি। বাতাস বইলেই পাপড়িগুলো আলতো করে ঝরে পড়ছে। মেহুল ক্যামেরা বের করে একের পর এক ছবি তুলতে লাগলো, আর এলিসা মাথা উঁচু করে আকাশ ছোঁয়া ফুলের দিকে তাকিয়ে রইল। দুজনাই একটু হাসি ঠাট্টা করে ফুলের নিচে হাঁটাহাঁটি করলো। কিছু সেলফিও তুললো। কিছুক্ষণ পর মেহুল ফোনে একটা কল পেল। আমি যাচ্ছি, ফোন এসেছে, তুই চলে যাস। এলিসা হেসে মাথা নেড়ে বলল। যা, আমি তাহলে বাসে করেই বাড়ি চলে যাব। মেহুল বিদায় জানিয়ে চলে গেল, আর এলিসা একা দাঁড়িয়ে থাকলো চেরি ব্লসমের পথে। কয়েক মুহূর্ত চুপচাপ বাতাসে ভেসে আসা ফুলের ঘ্রাণে উপভোগ করলো।
তারপর ধীরে ধীরে বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো। হঠাৎই দূরে চোখে বাসটা পড়লো, চলে যাচ্ছে তো। না না, এভাবে মিস করা যাবে না। এলিসা হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু কিছু দূর যেতেই বুঝতে পারলো হাঁটা দিয়ে আর হবে না, পুরো দৌড়াতে হবে। দৌড়াতে শুরু করতে ঠান্ডা বাতাস চুল উড়িয়ে দিল। তার চুল পুরোপুরি কালো নয়, সূর্যের আলোয় কিছুটা লালচে আভা বেরিয়ে আসে। দৌড়ানোর কারণে লাল লাল হয়ে উঠেছে, নিঃশ্বাস দ্রুত উঠছে নামছে। ওরে হতচ্ছাড়া, আমার নিয়ে যাবে? এলিসা চিৎকার করে বলল। এই বিদেশের মাটিতে বাংলার শব্দ হঠাৎ কানে ধাক্কা দিল। বাসের ভেতরে দাঁড়িয়ে থাকা আরশানের। সে মাথা ঘুরিয়ে তাকালো, কাছের জানালার ওপারে দেখলো একটা মেয়ে হুড়মুড়িয়ে দৌড়ে আসছে। তার চুল বাতাসে উড়ছে, কোটের ফাঁক দিয়ে স্কার্ফ দেখা যাচ্ছে। তুলতুলে গাল দুটো কেমন লাল হয়ে গেছে, ঠোঁট কামড়ে যেন হাওয়া গিলতে গিলতে এগিয়ে আসছে। দরজাটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু আরশান দ্রুত হাতে দাঁড়ালো। এক হাত দিয়ে জানালার পাশে ধরে রাখলো আর অন্য হাতটা বাড়িয়ে দিয়ে বলল। হাতটা ধরো। এলিসা কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। চোখে সেই হাতটা ধরা পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তি নেমে এলো। কারো অপরিচিত হলেও সেই মুহূর্তে তার মনে ভরসা এলো। অপরিচিত এক ছেলে এমনভাবে ধরছে যেন সে এক মুহূর্তের জন্য হাত ফসকে যাবে না। এলিসা ছেলেটার হাত ধরলো, ঠান্ডায় জমে যাওয়া আঙ্গুলের হালকা উষ্ণতা পেল। আরশান এক টানে তাকে ভেতরে টেনে নিল। দরজাটা তাদের পেছনে ঠাস করে বন্ধ হয়ে গেল। এলিসা নিঃশ্বাস নিতে নিতে তাকালো সামনে ছেলেটার দিকে। গভীর চোয়াল, বাদামি চোখগুলো কেমন শান্ত। থ্যাঙ্কস। নিঃশ্বাস সামলে এলিসা বলল। আরশান কিছু বলল না, শুধু স্থিরভাবে দাঁড়িয়ে রইল। চোখে কোনো বিরক্তি নেই, আবার উষ্ণতাও নেই, শুধু মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব। এলিসা বুঝতে পারল না ছেলেটা রাগী নাকি চুপচাপ স্বভাবের। মুহূর্তের দ্বিধায় মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালো। বাসের ভেতরটা শান্ত, কোথাও মোবাইলের আলো, কেউ বা হেডফোন কানে দিয়ে জানালা দিয়ে তাকিয়ে আছে, আবার কেউ গভীর ঘুমে হেলান দিয়ে বসে আছে সিটে। জানালার বাইরে ঝাপসা আলোয় ভেসে যাচ্ছে বড় বড় বিল্ডিং আর গাড়ির ভিড়। সাজ আর আরশান দুজনেই দাঁড়িয়ে আছে। তখন হঠাৎই সামনে থেকে ধাক্কা লাগে। ভিড়ের চাপে সাজ পুরোপুরি ভারসাম্য হারিয়ে সোজা গিয়ে পড়ে আরশানের বুকের ওপর। সাজের চুলের ঘ্রাণে এক ঝটকায় ভরে উঠল আরশানের নিঃশ্বাস। সাজও চমকে উঠল, নিজের অবস্থাটা বুঝে দ্রুত সরে দাঁড়ালো। আরশানের ভ্রু কুঁচকে গেল, মুখে স্পষ্ট বিরক্তি ফুটে উঠল। সাজ কুণ্ঠিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। আরশানের বুকের সাদা শার্টটা লালচে দাগ লেগে গেছে। কাছে তাকিয়ে বুঝলো ওটা আসলে ওর লিপস্টিকের দাগ। সাজের বুক ধড়ফড় করতে লাগলো। লজ্জা, অস্বস্তি আর অপরাধ বোধ মিলে কি করবে বুঝে উঠতে পারছিল না। দ্রুত নিজের ব্যাগ থেকে একটা ছোট রুমাল বের করলো। সরি, আমি আমি ইচ্ছে করে করিনি। সে কাপা হাতে রুমালটি শার্টটা মুছতে গেল, কিন্তু মুহূর্তেই আরশানের শক্ত হাত তার কবজি চেপে ধরলো। গলায় বিরক্তি ভরা কণ্ঠে ভেসে এলো। লাগবে না। সাজ হকচকিয়ে গেল, তার চোখে আতঙ্কের ছায়া ফুটে উঠল। বিশ্বাস করুন, আমি সত্যি ইচ্ছে করে করিনি। আরশানের ঠোঁট শক্ত হয়ে গেল। মাথার ভেতর বারবার একটা কথাই বাজছিল, কেন যে আজকে এই বাসে উঠতে গেল। বললাম না লাগবে না। সাজ নিঃশব্দে হাত সরিয়ে নিল, মুখটা লাল হয়ে উঠল লজ্জার অস্বস্তিতে। বাস তখনও তার নিয়মেই চলছিল, কিন্তু দুজনের মাঝে নীরবতা আরও ভারী হয়ে উঠল। সাজ মাথা নিচু করে রুমালটা আবার ব্যাগে ভাঁজ করে রাখলো। বাইরে তাকানোর চেষ্টা করলো, কিন্তু মনের ভেতরে অস্বস্তি আড়াল করতে পারছিল না। আরশান তখন ফোন বের করে দ্রুত একটা মেসেজ টাইপ করলো, তারপর বিরক্তি মুখে ফোনটা পকেটে ঢুকিয়ে দিল। উপরের হ্যান্ডেল ধরতে হাত বাড়ালো, ঠিক তখন বাসটা হঠাৎ করে একটা বড় ঝাঁকুনি খেলো। ভিড়ের চাপে সে ভারসাম্য হারিয়ে তার হাত গিয়ে লাগলো সোজা সাজের গালে। ঠাস করে শব্দ হলো। সাজ হতভম্ব হয়ে তাকিয়ে আছে, চোখ মুখে বিস্ময় আর অস্বস্তি। আপনি আমাকে চড় মারলেন? কথাটা শোনার পর চারপাশের যাত্রীরা একসাথে ঘুরে তাকালো।
কানে কানে গুঞ্জন ছড়িয়ে পড়লো। দুজন লোক দাঁড়িয়ে এগিয়ে এলো আরশানের দিকে। একজন গম্ভীর মুখে বলল, আরেকজনও চোখ রাঙালো। আরশান হালকা চোখ কুঁচকে তাদের দিকে তাকালো, মুখে বিরক্তি ফুটে উঠল। আমি মারিনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। কিন্তু তাতে কি? আশেপাশের কয়েকজন আবার হাসাহাসি শুরু করলো। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠছে, মানুষজন ফিসফিস করছে, কেউ আবার মোবাইল তুলে ভিডিও করতে চাইছে। আরশান গভীর একটা নিঃশ্বাস ফেলল, মনে মনে নিজেকেই দোষ দিল। কেন যে আজ পাবলিক বাসে উঠতে হলো? একটার পর একটা ঝামেলা হচ্ছেই। যদি আগে জানতো এমন ঝামেলা হবে তাহলে হাঁটতেও রাজি ছিল। তারপরও ঠান্ডা স্বরে বলল, আমার গার্লফ্রেন্ডকে আমি কি করব না সেটা তোকে বলে করতে হবে? তখন সবাই একসাথে তাকালো সাজের দিকে। যে ছেলেটা একটু আগে ঝাঁপিয়ে পড়ছিল সে চোখ মুখ কুঁচকে বলল। আরশান ঠোঁটে হালকা বাঁকা হাসি ফুটিয়ে তার শার্টের বুকের দিকটা দেখালো। সাদা কাপড়ে স্পষ্ট লিপস্টিকের দাগ। প্রমাণ চাইলে দেখ। সাজ স্তব্ধ হয়ে গেল, বিস্ময়ে চোখ দুটো গোল হয়ে গেল। বলে কি এই লোক গার্লফ্রেন্ড? ওকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেললো? সে তো জীবনে কোনোদিনও এই লোকটাকে দেখেনি। কি অবলীলায় কি দৃঢ়তার সাথে লোকটা বলে দিল সে নাকি তার গার্লফ্রেন্ড। সে কিছুতেই বুঝতে পারছিল না এই লোকটা কতটা ঠান্ডা মাথায় মুহূর্তে পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে দিল। সাজ দাঁতে দাঁত চেপে বলল। আপনি মিথ্যে বলবেন কেন? আরশান এবার সাজের দিকে তাকালো, রাগে মুখটা ফুলে আছে সাজের। সে সামান্য ঝুঁকে এলো, এতটাই কাছে যে সাজের কানে গরম নিঃশ্বাস এসে লাগলো। তোমার জন্য আমি ঝামেলায় পড়ব, সেটাকে আমি বসে বসে দেখব? ভুলে যেও না এটা তোমার জন্য হয়েছে, তাই চুপচাপ মেনে নাও, না হলে সোজা এখান থেকে ফেলে দেব। মাইন্ড ইট। সাজ বিড় করে বলল। নির্লজ্জ লোক। রাগে ফুঁসতে ফুঁসতে শ্বাস তাকিয়ে রইল ওর দিকে। বুকের ভেতরটা ধপধপ করছে, মনে হচ্ছিল যদি পারতো এখানেই এই মানুষটার মুখে কষে চড় লাগাতো। তখন বাসটা হালকা ব্রেক কষতেই থামলো। মুহূর্তের মধ্যে যাত্রীরা ধাক্কাধাক্কি করে নামতে শুরু করলো। শ্বাস দ্রুত ভিড় ঠেলে নেমে গেল, তার বুড়ো কুঁচকে আছে, চোখে এখনো রাগ জমে আছে। ঠোঁট কামড়ে হাঁটতে হাঁটতে সে নিজের পথে চলে গেল। আরশানও নামলো, কিন্তু ওর ভঙ্গিতে সে আগের মতো নির্বিকার ভাব। সামনের দিকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। একবারও চোখ ঘুরিয়ে দেখলো না আশেপাশে কে আছে। দুজন দুদিকে এগিয়ে গেল। সাজ ডান দিকে মোড় নিল, আরশান বাম দিকে। পিছনে ফিরে কেউ কাউকে আর দেখলো না। আরশান বিরক্তি মুখে অফিসে ঢুকলো। জরুরি একটা ফাইলও ঘরে থেকে গিয়েছিল, সেটাই আনতে গিয়ে বাসে উঠতে বাধ্য হয়েছিল। অথচ বাসে সেই ঘটনাটা তার মেজাজ আরও খারাপ করে দিল। অফিসের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো নির্ভান আর জাইরান দুজন আরাম করে বসে আছে। টেবিলে কফি, ল্যাপটপ খোলা। নির্জন আরশানের দিকে চোখ কুঁচকে ওর শার্টের দিকে তাকালো। ও সালা, তুই তলে তলে টেম্পু চালাস অথচ আমাদের কিছু বলিস না। আরশান চোখ ঘোরালো, বিরক্তি হয়ে বলল। চুপ কর তো, মাথা খারাপ করিস না। জাইরান শার্টের বুকের দিকে আঙ্গুল দেখিয়ে বলল। এই দাগটা কিরে শান, ফুলে আসিস কেন? আর সাথে সাথে প্রেম করছিস? বল, আমরা কিন্তু তোর পুরানো বন্ধু। লুকানো প্রেমের গল্প জানার অধিকার কিন্তু আমাদের আছে। আরশান কফির কাপে চোখ রাখলো, ঠোঁটে এক চিলতে বিরক্তি মেশানো হাসি এঁকে ধীরে বলল। যদি প্রেমই করতাম এতদিন 2 বাচ্চার বাপ হয়ে যেতাম। নির্ভান আর জাইরান দুজনে একসাথে হেসে উঠল। মিথ্যা বলিস না শান, ওই লিপস্টিকের দাগটা কিভাবে এলো তাহলে? আরশান ঠোঁট কামড়ে চুপ রইল কিছুক্ষণ। মনে পড়ল বাসের সেই মেয়েটার মুখ, তার চোখের রাগ, ঠোঁটে চাপা প্রতিবাদ। মুহূর্তের জন্য মুখটা ভেসে উঠতে মাথা আরো গরম হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল। আজব একটা ঝামেলায় পড়েছিলাম, ব্যাস। জাইরান ভুরু তুলল। ঝামেলা মানে? মেয়ে জড়িত? আরশান কটমট করে তাকালো ওদের দিকে। একটা দাগ দেখে এত তদন্ত শুরু করছিস কেন? আরশান বিরক্তি মুখে চেয়ার টেনে বসলো, ল্যাপটপের দিকে চোখ রাখলো। মাথার ভেতর তখনও ঘুরপাক খাচ্ছে বাসের ঝামেলাটা। শার্টের বুকের কাছে দাগটা আরও অস্থির করে তুলছে। নির্বাণ আবার পাশ থেকে খোঁচা দিল। সান,
এত সিরিয়াস কেন? আরশান চোখ পাকালো, কফির কাপটা জোরে টেবিলে নামিয়ে রেখে বলল, একটা শার্ট এনে দে, আমার জন্য হয়তো মিটিংটা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। জায়রান চেয়ারে হেলান দিয়ে হেসে উঠল। ওরে বাবা, তোর এত তাড়াহুড়া দাগটা ঢাকতেই নাকি এত চিন্তা? আরশান দাঁড়িয়ে গেল, এবার কণ্ঠে ধৈর্যহীনতা স্পষ্ট। জায়রান, আমি সিরিয়াস, আমার কেবিন থেকে একটা নতুন শার্ট এনে দে, এই অবস্থায় আমি ক্লায়েন্ট মিটিংয়ে যেতে পারবো না। এখন বুঝি কেবিন থেকে শার্ট এনে উদ্ধার করতে হবে? আরশান গম্ভীর চোখে তাকালো, তার দৃষ্টি তীক্ষ্ণ, যে কোনো মুহূর্তে চুপ হয়ে গেল। জায়রান এবার শান্ত গলায় বলল, ঠিক আছে, তোর কেবিনে গিয়ে শার্ট নিয়ে আসছি, কিন্তু শান, সিরিয়াসলি তো বল তো, ব্যাপারটা আসলে কি? বলেছি তো, একটা ঝামেলা হয়েছে, ব্যাস, বাড়তি কিছু না। নির্বাণ তখন বলল, এই এই এই, তুই ভুলে গেছিস মনে হয়, ওর বেবি বউ আছে তো। নির্বাণের কথা শুনে আরশানের হাত একদম থেমে গেল। তার বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। চোখের সামনে ভেসে উঠল সে ছোট্ট একটা মুখ। এখন কেমন আছে? চোখ নামিয়ে বড় কাছের জানালার দিকে তাকিয়ে রইল আরশান। গ্লাসের স্বচ্ছ চলে নিজের মুখের ক্লান্ত প্রতিচ্ছবি দেখলো, ঠোঁট নড়ল আস্তে আস্তে। ওকে স্পর্শ করার চাইতে এক নজর দেখার তৃষ্ণাই আমার মন বেশি ব্যাকুল করে তোলে। অফিসের ভেতর হঠাৎই নিস্তব্ধতা নেমে এলো। নির্বাণ আর জায়রান দুজনেই একে অপরের দিকে তাকালো। আরশানের চোখে সেই গভীর শূন্যতা। ওরা নতুন নয়, অনেকবারই দেখেছে। জায়রান মৃদু গলায় বলল, কেন বলতে গেলি? জানিস তো, এটা ভাবতে গেলেই ওর মুড অফ হয়ে থাকে। পরিস্থিতি হালকা করতে জায়রান কাঁধে হাত রেখে বলল, চল শান, মিটিংটা শেষ করতে হবে, ক্লায়েন্ট অপেক্ষা করছে। আরশান ধীরে নিঃশ্বাস ফেলল, বলল, চল। সাজ রাস্তা ধরে হাঁটছে। বাস থেকে নামার পর মন খারাপটা কেটে যায়নি, তাই চোখে মুখে এখনো অস্থিরতা। হঠাৎ সামনের খোলা জায়গায় কয়েকটা ছোট বাচ্চাকে খেলতে দেখে থেমে গেল। বাচ্চারা গোল হয়ে বসে মার্বেল খেলছে, কেউ বা আবার লাফঝাপ করছে। সাজ হালকা হাসলো। কিছুক্ষণ তাদের সাথে সেও খেলা করলো। হাসতে হাসতে নিজের অজান্তে মনটা হালকা হয়ে গেল। সময় কখন কেটে গেল টেরও পেল না। দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে, চারপাশে আলো আঁধারির খেলা। তখন ফোনটা হাতে নিয়ে অন করতে দেখলো অসংখ্য মিসড কল। আগে ফোনটা অফ করে রেখেছিল সে। এতগুলো মিস কল দেখে সাজের বুক ধুকপুক করে উঠল। তাড়াতাড়ি আগে ফোন দিল বাড়িতে। ওপাশ থেকে সোপির তীক্ষ্ণ উৎকণ্ঠিত গলা এলো, কোথায় আছিস এলিসা? স্বামীর তোকে ভার্সিটিতে পাইনি, কোথায় গেলি? সাজ হকচকিয়ে গেল। মিথ্যা বলার মতো অবস্থা নেই, হালকা গলায় উত্তর দিল, আমি আসছি মা। তাড়াতাড়ি আয়, স্বামীর এখন পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন কেন? তোকে খুঁজতে গিয়ে তখন একটা ছেলের সাথে ঝগড়া লেগে গেছে, সাথে আবার নীরবে ফিরেছে জায়ান আর তার বন্ধুরাও আছে। সাজ কেঁপে উঠল। কি, এত কিছু ঘটে গেছে এই অল্প সময়ের মধ্যে? তোর কিছু হয়নি তো মা? না মা, আমি ঠিক আছি, চিন্তা করো না, আসছি আমি। ফোন কেটে সাজ অস্থির হয়ে পড়ল। মাথার ভেতরে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সামির ভাইয়া পুলিশ স্টেশনে কেন? ভার্সিটিতে কি এমন ঘটলো যে কারণে সেখানে যেতে হলো? আর জাইরান ভাইয়াও কেন সেখানে? অজানা আশঙ্কায় বুক ধকধক করতে লাগলো সাজের। সে এবার হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। সামির যেভাবে বর্ণনা দিয়েছিল, সাজের মনে হলো ওটা নিশ্চিত এরিক। এরিক নাম শুনলেই বিরক্তি আসে সাজের। ভীষণ বাজে স্বভাবের, অহেতুক সবাইকে উত্ত্যক্ত করা ওর নেশা। কোথায় কার কি দুর্বল জায়গা সেটা ধরতে পারলেই কটাক্ষ করে বসবে। সাজ জানে এরিক মোটেও ভালো কিছু করবে না। আর সব সমস্যা শুরু হলো তখনই। সামির যখন সাজকে পাচ্ছিল না, তখন সে এরিককে বলেছিল। সাজের নাম শুনেই এরিক বাজে কথা বলা শুরু করে দেয়। তার এই অশ্লীল ইঙ্গিত আর খোঁচা মারায় সামির রাগ সামলাতে না পেরে আচমকাই ঘুষি মেরে বসে এরিকের মুখে। আর সঙ্গে সঙ্গে এরিক তার সঙ্গীদের ডাকলো। পরিস্থিতি তখন ঘোলাটে। তখন মিটিং শেষে জাইরান বের হয়েছিল। তাদের সামনে ব্যাপারটা আরও খারাপ রূপ নিল।
কথা কাটাকাটি থেকে হাতাহাতি, এরপর সবাই থানায় যেতে বাধ্য হলো। ড্রয়িং রুমে চাপা উত্তেজনা বিরাজ করছে, কেউই জোরে কথা বলছে না, কিন্তু প্রত্যেকের মুখের ভাঁজে বোঝা যাচ্ছে কিছু একটা অশান্তি জমে আছে। সামিরের বাবা সেলিম সাহেব সোফার এক কোণে গম্ভীর মুখে বসে আছেন। তার চোখে মুখে স্পষ্ট রাগ আর হতাশা, মুখ শক্ত হয়ে আছে, গলা শিরা ফুলে উঠেছে। পাশে বসা হেলেনা, সামিরের মা, উদ্বিগ্ন দৃষ্টিতে স্বামীর দিকে তাকাচ্ছেন। সাজের মা সোফিও একপাশে চেয়ারে সোজা হয়ে বসে আছেন, তার মুখেও এক ধরনের অস্বস্তি আর চিন্তার ছাপ। 2 তলার রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে সাজ, ওর বুকের ভেতর কেমন ধকধক করছে। নিচের আলো আঁধারি ঘরে বসে থাকা মানুষগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু তাদের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হচ্ছে না। সব কিছুই তো ওর জন্যই হয়েছে। সেলিম সাহেব কর্কশ কণ্ঠে কথা বলা শুরু করলেন। তুই ওই ছেলেটার সাথে লাগতে গেলি কেন সামির? নিজে গিয়ে তো পুলিশ স্টেশনে নাম লিখিয়েছিস, তার উপর আবার জারাইন তোর নামে ঝামেলা পড়ল। লোকজন এখন আমাকে কি বলবে? আমার মান সম্মান আর থাকলো না। সামির চেয়ারের ধারে বসেছিল, কিন্তু বাবার কথা শুনে উঠে দাঁড়ালো, মুখে বিরক্তি আর অস্বস্তি মিলেমিশে একাকার হয়ে আছে। আমি কি বলছিলাম ওদের ওখানে আসতে বাবা? আর ওই বাজে ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি চুপচাপ বসে থাকবো? ওরা সীমা ছাড়িয়েছে, আমি সহ্য করিনি। কথাগুলো বের হতে সাজের বুক কেঁপে উঠল। ও জানে সামির যেটা বলেছে সেটা পুরোপুরি মিথ্যা নয়, কিন্তু ঘটনা এমনভাবে বাঁক নিয়েছে যে এখন সব দোষ সামিরের ঘাড়েই এসে পড়েছে। হেলেনা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন ছেলে রাগী, কিন্তু এই রাগ একদিন তাদের জন্য বড় বিপদ বয়ে আনবে। স্বামীর বাবা, তুই বুঝতে পারছিস না? এই শহরে আমাদের একটা নাম আছে। তুই যদি বারবার এমন ঝামেলায় জড়িয়ে পড়িস, মানুষ আমাদের কি চোখে দেখবে? একের পর এক ঝামেলা, লোকজন তো হাসাহাসি করবে। সামির তখন আর শোনার মতো অবস্থায় নেই, তার ভেতরে আগুন জ্বলছে। সবাই শুধু আমার দোষ দেখছো। বলেই সে রাগে চেয়ারে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ঘরের ভেতর আবারও নিস্তব্ধতা নেমে এলো। সেলিম সাহেব বিরক্তি দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে তারপর থেকে আবার গম্ভীর কণ্ঠে বললেন, ছেলেকে বোঝাও হেলেনা, আর যেন এসব না দেখি। আমার সহ্য শক্তি ফুরিয়ে আসছে। উপরে দাঁড়িয়ে সব শুনল সাজ। বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। সামিরকে ও চেনে, রাগী জেদি, কিন্তু মনের ভেতরটা নরম। ভাইয়ের মতো ওকে সবসময় আগলে রাখে। সাজ ধীরে ধীরে নিজের রুমে চলে এলো। রুমটা আধো অন্ধকার হয়ে আছে, জানালার পর্দা টেনে দেওয়া। সে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলে দিল। চোখের পাতা ভারী হয়ে এসেছে, তবু ঘুম নেই। বুকের ভেতর নানা রকম চিন্তার ঢেউ খেলছে। তার আঙ্গুল অন্যমনস্কভাবে গলার কাছে এসে চেনটা স্পর্শ করলো। ধীরে ধীরে ফিসফিস করে বলল, সাজ, আপনার আর আমার দেখা হোক, এই অপেক্ষার প্রহর শেষ হোক। কখনো কখনো সাজের মনে হয় সে যেন এখানে পুরোপুরি নিজের নয়। মনের মধ্যে অজান্তেই ভেসে উঠল পুরনো দিনের স্মৃতি। সেই জায়গাটা যে এখনও তার ভেতরে বেঁচে আছে। আরশান ভাইয়া, অর্ণব ভাইয়া, ফুপিদের খুব মনে পড়ে তার। তখন সাজ ছোট ছিল, কিছু না বুঝলেও একটা টান তাকে টেনে রাখতো সেই জায়গার সাথে। আর যখন একটু বড় হলো, বুঝতে শিখলো, প্রশ্ন করতে শিখলো, তখনই মায়ের কাছে জিজ্ঞাসা করতো। মায়ের চোখের ভেতর তখন কিছু অদ্ভুত ঝড় বইতে দেখেছিল সে। কিন্তু সাজ তো থেমে যায়নি, বারবার বলেছে, চলো না মা, আমরা যাই বিডিতে। আরশাদ ভাইয়া, অর্ণব ভাইয়া, ফুপ্পিদের কাছে যেতে মন চায়। তখনই সোফি হঠাৎ রেগে যেতেন। ফুপিদের নাম শুনলে মায়ের চোখ লাল হয়ে উঠত, ঠোঁট শক্ত হয়ে যেত। কেন এমন হয় তা কখনো বুঝতে পারেনি সাজ। বহুবার প্রশ্ন করেছে, কিন্তু কোনো উত্তর আসেনি, শুধু কঠিন দৃষ্টি আর নীরবতা। সাজ একবার শুধু প্রশ্ন করেনি, অনেকবার চেষ্টা করেছে বিডিতে ফেরার। লুকিয়ে লুকিয়ে সে প্ল্যান করেছিল কোনোভাবে টিকিট কিনবে, চলে যাবে, কিন্তু প্রতিবারই ধরা পড়ে গেছে। সবচেয়ে বড় বাধা পাসপোর্ট। ওর পাসপোর্ট সবসময় ওর মায়ের কাছে তালাবদ্ধ, সে কারণেই আর যাওয়া হয়নি। তবে একদিন সে অবশ্য যাবে, নিজেকে সে কথা দিয়েছে। ভাবতে ভাবতে সাজে চোখ ভিজে এলো।
ঠান্ডা বাতাস গাল বেয়ে নেমে যাওয়া অশ্রু শুকিয়ে দিলেও বুকের ভেতরের ব্যথাটা শুকোলো না। রাত নামছে, কানাডায় বসন্তের ঠান্ডা হাওয়ায় রাস্তাগুলোর কুয়াশার মতো ঘোলাটে। রোড লাইটের আলোয় ফুটপাতে নরম সবুজ পাতা ছায়া দুলছে। হালকা বাতাসে ম্যাপেল পাতাগুলো ঝরে পড়ছে। এক কোণে দাঁড়িয়ে আছে নির্বাণ, কানে হেডফোন, গলায় গলায় ফাটানো সুর। সে গানকে একেবারে নিজের মতো করে বাজিয়ে তুলেছে, যেন চারপাশটা তার কনসার্ট। মাঝে মাঝে তাল মিলিয়ে আঙ্গুল দিয়ে তালে তালে বাজাচ্ছে নিজের শরীরেও। তবুও তার ভেতরে উদ্দাম খুশি। পাশে দাঁড়িয়ে আরশান বাইকের সিটের ওপর বসে ফোনে গেম খেলছে। চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। গেমে বারবার হাঁটতে হাঁটতে ধৈর্য শেষ হয়ে আসছে। নির্বাণের বেসুরে গলা তার মেজাজ আরো খারাপ করে তুলছে। চোখ কুঁচকে তাকিয়ে বলে উঠল, তোর মুখটা চুপ রাখবি? মাথা ধরেছে আমার। নির্বাণ হেডফোন নামিয়ে চোরা হাসি দিয়ে তাকালো আরশানের দিকে। শালা, তো সব কিছুতেই তো বিরক্তি। গান গাইলেও বিরক্তি, খেললেও বিরক্তি, শ্বাস নিলেও বিরক্তি। তখন পাশের বড় ফুলের দোকানের কাছে দরজা ঠেলে বের হয়ে এলো জায়রান। তার হাতে একগুচ্ছ ফুল। মীরাবের সাথে দেখা করতে যাবে একটু পরই। নির্বাণ দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে হেসে বলে উঠল, তুই তো চক্কা মেরে দিলি রে জায়গান। আমাদের কি তোর চোখে পড়ে না? কয়দিন পর তো বিয়ে করে ফেলবি। জায়রান থেমে একবার ওদের দিকে তাকালো, ঠোঁটে হাসি। আমি কি তোদের বেঁধে রেখেছে নাকি? পছন্দ হলে করে নে। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে হালকা আক্ষেপ মেশানো স্বর। আজ পর্যন্ত কাউকে ফেলাম না রে। কেউ যদি একটু চোখে পড়তো। ওর কথায় আরশান আর জায়রান হেসে দেয়। হাসিটা নির্বাণের বুকের ভেতরে আরো খোঁচা দেয়। আরশান বাইক স্টার্ট দিতে দিতে বলে, তুই এখন যা ভাই, আমরা গিয়ে কোনো লাভ নেই। কাবাব মেয়ে হাঁটি হতে চাই না। নির্বাণ ঠোঁট কামড়ে হেসে বলে, হ্যাঁ, তোর রোমান্স দেখে আমার বুক জ্বলবে আরো। তুই যা, শান, চল আমরা বের হয়ে যাই। জায়রান ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। নির্বাণ আরশানের বাইকের পেছনে উঠে বসলো। রাতের ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে। বাইক এগোতেই রাস্তার আলো একে একে পেছনে মিলিয়ে যাচ্ছিল। নির্বাণ আবার হেডফোনটা কানে গুঁজলো। আরশান হ্যান্ডেল ধরে বিরক্তি নিয়ে বলে উঠল, হাত সরা নির্ভয়। ঠিক মতো বসতে পারিসনি নাকি? পড়ে গেলে দুজনে হাসপাতালে যেতে হবে। কিন্তু নির্বাণ যেন ওর কথা শুনছেই না। চিৎকার করে গান চালিয়ে যাচ্ছে, শরীর দুলিয়ে দুলিয়ে গাইছে। বাইক খানিকটা দুলে উঠে আরশান চেঁচিয়ে বলল, শালা, তুই নিজেও মরবি, সাথে আমাকেও মারবি। গান গাইতে হলে অন্তত সোজা হয়ে বস। কানাডার আকাশটা নীলসে অন্ধকারে ঢাকা। চারপাশে কোমলতার আলো ছড়িয়ে আছে। হালকা বাতাসে গাছের ডাল দুলছে মাঝে মাঝে। দূরে কোনো গাড়ির শব্দ ভেসে আসছে। চারপাশ শান্ত, শুধু পাখির মৃদু ডাক আর বাতাসের শব্দ শোনা যায়। দূরের ম্যাপল গাছের পাতাগুলো নড়ছে। সাজ দাঁড়িয়ে আছে বেলকনিতে। ঠান্ডা হাওয়ায় চুলগুলো উড়ছে। হঠাৎ সামনের রাস্তায় একটি গাড়ির হেডলাইট জ্বলে উঠল। গাড়িটা ধীরে ধীরে এবার বাড়ির গেটের সামনে এসে থামলো। হাসলো সাজ। এসে গেছে। ভেতর থেকে শুয়ে থাকা মীরাব শুনল। সে আদো ঘুমন্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, তুই জানলি কি করে? সাজ দুষ্টুমি ভরা চোখে তাকালো, তারপর হেসে বলল, ম্যাজিক। মীরাব হেসে উড়িয়ে দিল। তখনই তার ফোনে টুং শব্দ হলো। স্ক্রিনে ভেসে উঠল জায়রানের মেসেজ। মেসেজ খুলতে চোখের কোণে হাসি খেলে গেল। খুব সাধারণ একটা লাইন, তবু হৃদয়কে নড়বড়ে করে দেওয়ার মতো। আমি নিচে এসে গেছি। মীরাবের বুক কেমন দুলে উঠল। সে এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। তাড়াহুড়ো করে একটা শাল কাঁধে জড়িয়ে নিল। আয়নায় নিজের চেহারা একবার দেখে নিল। তারপর ছুটে চলে গেল নিচে। সাজও পিছু পিছু গেল। গেটের কাছে দাঁড়িয়েছিল জায়রান, তার সাদা টিউলিপ ফুল। কানাডার বসন্তে টিউলিপের গন্ধই আলাদা। গেটের কাছে পৌঁছাতেই দেখা গেল জায়রান দাঁড়িয়ে আছে। মীরাব এগিয়ে গিয়ে নরম সুরে বলল, ফুল। কেন, তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে তো? মীরাব ফুল হাতে নিল। সাজ তখন নিচে এসে টমকে ডেকে আনলো। সামিরের কুকুরটা ছোট, চঞ্চল, সাদা বাদামি রঙের। টমের গলায় সবসময় একটা লাল দড়ি বাঁধা থাকে। সাজ বলল, যা টম, ওদের একটু ডিস্টার্ব করে আয়।
টম যেন সাজের কথা বুঝতে পারলো, খুশিতে লাফিয়ে গেটের দিকে দৌড় দিল। সাজ এবার নিজের নোটির দিকে তাকালো। নুটি ছোট খাঁচায় বসে বাদাম চিবোচ্ছিল। সাজ হাসি মুখে ফিসফিস করে বলল, তুইও যা টুনি, আজ একটু মজা হবে। নুটি খাঁচা থেকে বেরিয়ে লাফ দিল। সাজ পেছনে সরে লুকিয়ে পড়লো একপাশে, ঠোঁট চেপে হাসি চাপতে লাগলো। টম দৌড়ে জায়রানের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করে দিল। জায়রান প্রথমে চমকে উঠল, তারপর কুকুরটাকে দেখে মাথা নেড়ে হেসে ফেলল। তোমাদের কুকুরটা মনে হয় আমাকে খুব একটা পছন্দ করছে না। মীরাব অপ্রস্তুত হয়ে গেল। না না, আসলে ও একটু বেশি এক্সাইটেড। এমন সময় নুটি হুট করে মীরাবের কাঁধের উপর এক লাফ দিল। মীরাব ভয়ে চিৎকার করে উঠল। আহ নুটি! সাজ লুকোনো জায়গা থেকে হেসে গড়াগড়ি খেতে লাগলো। তার হাসির শব্দ চাপা থাকলেও দুজনের কানে গেল। জায়রান মাথা উঁচু করে তাকালো। লুকিয়ে লাভ নেই এলিশা, এদিকে আসো। সাজ দূরে ছায়া থেকে বেরিয়ে এলো, হাতে নুটিকে ধরে আছে, মুখে তার আগের মতোই দুষ্টু হাসি। আচ্ছা আচ্ছা, ধরা তো পড়লামই, কিন্তু কালকের ট্রিটের কথা ভুলবেন না। ভাইয়া, আপনার পকেট কিন্তু হালকা হবেই। জায়রান হাসলো। আমার পকেট খালি করা এত সহজ না। কালকেই বুঝবেন। ঠিক ধরেছেন। মীরাব বিরক্তি ভরা স্বরে বলল, আর একটু যদি বাড়াবাড়ি করিস, কালকে কোনো ট্রিট নেই। উফ, বিশ্বাসঘাতকতা! নিজের বোনই আমাকে সাপোর্ট করলো না। জায়রান হালকা হেসে মীরাবের দিকে তাকালো। চিন্তা করো না, কালকে ট্রিট আমি সামলে নেব। হ্যাঁ, আপনাকেই তো সামলে নিতে হবে। সাজের কথায় দুজনেই হাসলো। সাজ আর সাদা ড্রেসটা পরেছে, হালকা নরম কাপড়, হাঁটুর নিচ পর্যন্ত লম্বা, গলার কাছে সুতোর কাজ, আর হাতার কিনারায় ছোট ছোট মুক্তোর মতো বোতাম ঝুলে আছে। স্ট্রেট চুলগুলো পিঠ ছুঁই ছুঁই, একপাশে ওড়নাটা হালকা করে গুজে দিল। আয়নায় শেষবারের মতো দেখে নিল, মুখে অতিরিক্ত সাজসজ্জা নেই। মেহুলো সাজগোজ সেরে বের হয়ে গেল। তার গায়ের ওপর গোলাপি ড্রেস, ফ্লোরাল কাজ করা শাড়ির মতো লম্বা ড্রেসটা তার চঞ্চল ব্যক্তিত্বের সাথে মানিয়ে গিয়েছে। মীরাবও প্রস্তুত, গোল্ডেন কালারের ড্রেস পরেছে, গোল্ডেন ড্রেসের সাথে সিলভারের ওড়না। তিনজনই একসাথে বের হলো। গেটের বাইরে ভর দুপুরের আলো ঝলমল করছে, হালকা বাতাস বইছে, তাতে ওড়না দোল খাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে জায়রান আর নির্বাণ আর আরশান, সবাই ওদের জন্য অপেক্ষা করছে। সাজ প্রথমে তাদের চোখ এড়িয়ে সামনে রাস্তার দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি গিয়ে আটকালো এক জায়গায়। সামনে গাড়ির হুডের উপর বসে আছে একটা ছেলে, ফর্সা, মুখটা কিছুটা লাল হয়ে আছে, পরনে জিন্স শার্ট, সামনের দুটো বোতাম খোলা, আর সেই ফাঁকে অলসতারভাবে ঝুলছে একটা সানগ্লাস। তার হাতের আঙ্গুলগুলো ব্যস্ত মোবাইলের স্ক্রিনে, যেন চারপাশে কোনো কিছুই তার চোখে পড়ছে না। সামনের চুলগুলো হালকা বাতাসে উড়ে এসে কপালে পড়ছে, আর সে মাঝে মধ্যে বিরক্তি হয়ে হাত দিয়ে সেগুলো সরাচ্ছে। সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল, মুখটা খুব চেনা লাগছে। কিছুক্ষণ তাকিয়েই তার মনে পড়ল বাসের সেই বিরক্তিকর ছেলেটা। তার ভুরু কুঁচকে উঠল সাথে সাথে, আবার এই লোক। মনে মনে বিরক্তি উগরে দিল সাজ, দুনিয়ায় এত ছেলে থাকতে কেন এই ছেলেটাকে জায়রানের বন্ধু হতে হলো। সেদিন বাসে ওর আচরণে যে বিরক্তি জমেছিল, আজ তা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল। এখন তো ওদের বারবার দেখা হবে। নির্বাণ গাড়ি থেকে নামতেই চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। বসন্তের বিকাল, হালকা হাওয়ায় গাছের ডালপালা দুলছে। ভেতর থেকে তখন একে একে তিনটা মেয়ে বেরিয়ে আসছে। প্রথমে চোখ আটকালো সামনে গোলাপি ড্রেস পরা মেয়েটার দিকে। মেয়েটার চলাফেরা মিষ্টি চঞ্চলতা। নির্বাণ হালকা হাসলো, বুকের ভেতরে অদ্ভুত একটা টান অনুভব করলো। নিজের অজান্তায় ঠোঁট দিয়ে বেরিয়ে এলো, দিল নিকাল গেয়া। আরশান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তা কাকে দেখে মন ঘন্টা বেজে উঠল? নির্বাণ চোখ না সরিয়ে মাথা সামনের দিকে ইশারা করলো। তুই একবার তাকিয়ে দেখ। আরশান অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলল, তবে তার দৃষ্টি গিয়ে পড়ল সাদা ড্রেস পরা মেয়েটার উপর। কিন্তু মেয়েটার মুখটা দেখে আরশানের মুখ কুঁচকে গেল। এটা তো সেই বাসের মেয়েটা।
কিছুদিন আগে বিরক্তিকর ঘটনার স্মৃতি ভেসে উঠল। আজ আবার হঠাৎ করে সামনে। আরশান বিরক্তিতে ঠোঁট চেপে ধরল। কি আজব ব্যাপার, দুনিয়া তো ছোট না। ওরা আসতেই জায়রা নির্বাণ আর আরশানের দিকে তাকিয়ে বলল। আমার শালীদের সাবধানে নিয়ে যাবি। নির্বাণ সঙ্গে সঙ্গে ঠোঁটের দুষ্টমি হাসি ফুটিয়ে উত্তর দিল। চিন্তা করিস না, সুন্দর মতো ডেনে ফেলে আসবো। মেহুল থমকে গিয়ে ভ্রু উঁচু করল। আপনাদের চিনতে নেই, একটা হাড্ডিও আস্ত থাকবে না। চোখে মুখে খুনসুটির হাসি দেখে মুহূর্তে চারপাশে হাসির রোল পড়ে গেল। নির্বাণ মজা করে বুকে হাত দিয়ে বলল। হায় আল্লাহ, শালীদের থেকে বাঁচতে আমাদের নাকি সিকিউরিটি দরকার। সাজ মুখ গম্ভীর করে রেখেছে। ওর হাসি পেল না, বরং বিরক্তিতে চোখ ঘোরালো। আরশানের মুখেও কোনো অভিব্যক্তি নেই। দুজনের বিরক্তিতে মুখ কুঁচকে আছে, কিন্তু সেটা আর কেউ কাউকে দেখাতে চায় না। জায়রান আর মিরাব আলাদা এক গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট হতেই সাজ, মেহুল, নির্বাণ আর আরশান অন্য গাড়ির দিকে এগোলো। নির্বাণ আর আরশান সামনে বসলো, পিছনের সিটে সাজ আর মেহুল। গাড়ি কানাডার রাস্তায় ছুটছে। চারপাশে সিমসাম সবুজ ঘাসে মোড়া লন, কোথাও কোথাও ফুলে ভরা গাছ। হালকা বাতাস জানালা দিয়ে ভেতরে আসছিল। পেছন থেকে মেহুল বলল। ভাইয়া, সামনে একটা স্কুল আছে, একটু থামবেন? আরশান স্টিয়ারিং ঘুরিয়ে ব্রেক চাপলো। গাড়ি স্কুলের সামনে থেমে গেল। সামনের মাঠে কিছু বাচ্চা কাচ্চা ছোটাছুটি করছে। কেউ বল খেলছে তো কেউ বই হাতে বসে আছে। মেহুল দরজা খুলে নামলো, গেটের ভেতরে ঢুকে গেল। একটু পর নির্বাণ সিটে হেলান দিয়ে বলল। আমি আসছি। আরশান বুড়ো কুচকালো। তুই আবার কোথায় যাবি? আমার 1 নাম্বার পেয়েছে। কথা শেষ করেই দরজা খুলে বাইরে বেরিয়ে দৌড় দিল। সাজ এতক্ষণ পর্যন্ত গম্ভীর মুখে বসেছিল, কিন্তু নির্বাণের কথাটা শুনে হঠাৎই মুখ টিপে হেসে ফেলল। কিছুক্ষণ পর আরশান এক ঝলক তাকালো সামনের আয়নার দিকে। কাছের প্রতিফলনে ভেসে উঠল সাজের দৃষ্টি, আর ঠিক সেই সময়ে সাজও তাকিয়েছিল ওদিকে। কিন্তু সে নীরব স্পর্শ টিকল না বেশিক্ষণ। পরক্ষণেই দুজনের অস্বস্তি লুকাতে চোখ সরিয়ে নিল। আরশান সামনে রাস্তার দিকে তাকালো, আর সাজ জানালার বাইরে তাকিয়ে পড়ল, যেন কিছুই হয়নি। এর মধ্যে স্কুলের গেটের ভেতর থেকে প্রথমে দেখা গেল মেহুল ফিরছে। সাজ এতক্ষণ যে অস্বস্তির ভেতরে ছিল সেটা হালকা হয়ে গেল। হালকা হয়ে গেল মনে হচ্ছিল। গাড়ির ভেতরে ওর আরশানের সঙ্গে সেই অদ্ভুত চোখাচোখির পর পরিবেশটা ভারী হয়ে গিয়েছিল। মেহুল ফিরে আসাতে সেটা কেটে গেল। কিছুক্ষণ পর নির্বাণ গাড়িতে এসে বসলো। গাড়ি আবার চলতে শুরু করলো। ক্লাসের ঘন্টা বাজতেই সবাই ধীরে ধীরে বের হতে শুরু করলো। করিডোর ভরে উঠলো হইচই আর কথাবার্তায়। সাজ ব্যাগটা কাঁধে ঝুলিয়ে মেহুলের সঙ্গে বেরিয়ে এলো। হাঁটতে হাঁটতে সাজের দৃষ্টি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। করিডোরের একপাশে দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এরিক। তার মাথায় এখনো ব্যান্ডেজ বাঁধা। কয়েকদিন আগেই সেই মার খাওয়ার দাগ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু সাজের অবাক লাগে, এই লোকটার মধ্যে বিন্দুমাত্র অনুতাপ নেই, বরং চোখ দুটো এখনো আরো ভয়ঙ্কর আরো তীক্ষ্ণ হয়ে আছে। এরিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাজের দিকে। সাজ একটু গা শিরশির করে উঠল, কিন্তু সে চোখ সরিয়ে নিল। এই ছেলেটাকে দেখলেই বিরক্তি লাগে, মনে মনে ভাবলো সাজ। তার বুকের ভেতর হালকা অস্বস্তি জমলেও মুখে প্রকাশ করলো না। তারা দুজন করিডোরের ভিড় ঠেলে সামনের দিকে এগোচ্ছে। হঠাৎ তখনই পেছন থেকে কেউ ধাক্কা দেয়। সাজ ভারসাম্য হারিয়ে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহুল তার হাত বাড়িয়ে তাকে শক্ত করে ধরে ফেলল। সাজ দ্রুত নিজেকে সামলে নিয়ে বিরক্তি হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। পেছনে দাঁড়িয়ে এরিক, মুখে ঘৃণিত হাসি। সাজের রাগ উঠল, ঠোঁট কামড়ে থমকে না থেকে সরাসরি বলে ফেলল। শালার কাউয়া, তুই দেখে চলতে পারিস না নাকি? বাংলা ভাষায় এরিক বোঝে না, তবে তার চোখ মুখ দেখে বোঝা গেল যে কথাটা নিশ্চয়ই ভালো কিছু নয়। কপাল কুঁচকে এক পা এগিয়ে এসে নিচু স্বরে দাঁতে দাঁত চেপে বলল। তোকে আমি পরে দেখে নেব, এমন শিক্ষা দেব তুই নড়তে পারবি না। সাজের মেরুদণ্ডে হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল, চোখে অদ্ভুত এক ঝিলিক।
হুমকি দিয়ে আনন্দ পাচ্ছে। করিডোরের হইচইয়ের মাঝেও মুহূর্তটা সাজ আর এরিকের মধ্যে অস্বস্তিকর টান টান অবস্থা তৈরি হলো। মেহুল সঙ্গে সঙ্গে এগিয়ে এসে সাজকে আড়াল করলো, তার কাঁধে হাত রেখে বলল, এলি চল, এখানে দাঁড়িয়ে কেন, কোনো লাভ নেই। এ পাগলটা মার খেয়েও শিক্ষা পায়নি, উল্টো আরও উগ্র হয়ে গেছি। সাজ কিছু না বলে ব্যাগটা শক্ত করে ধরে মেহুলের সঙ্গে হাঁটতে শুরু করলো। স্কুলের গেটের বাইরে হালকা ভিড়, ছুটির ঘন্টা বাজতে ছোট ছোট বাচ্চারা দৌড়ে বের হতে শুরু করেছে। কারোর হাতে বইয়ের ব্যাগ, আরও কারোর হাতে টিফিন বক্স, আবার কেউ মা বাবার হাত ধরে খিলখিল করে হাসছে। গেটের পাশে দাঁড়িয়ে আছে নির্বাণ আর আরশান। সেদিন মেহুল যে স্কুলে গিয়েছিল, সে আজ ইচ্ছা করে আরশানকে নিয়ে এসেছিল এখানে। এখানে মেহুল তার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করেছিল। কয়েক মুহূর্ত অপেক্ষার পর ভিড়ের মাঝ থেকে দেখা গেল মেহুলের ছোট ভাইকে। গোলগাল মুখ, চোখে দুষ্টু ঝিলিক, ব্যাগ কাঁধে ঝুলছে, সাথে সাথে চেনা লাগলো। ওই যে, এ তো মেহুলের ছোট ভাই। নির্বাণ দ্রুত এগিয়ে গেল ছেলেটার দিকে, গিয়ে হেসে বলল, হাই শালা বাবু। ছেলেটা হাতটা থামিয়ে তাকালো নির্বাণের দিকে, চোখে মুখে বিরক্তির ছাপ। নির্বাণের মনে হচ্ছিল ওর ছোট ভাই নিশ্চয় মিষ্টি মিষ্টি কিছু উত্তর দেবে, কিন্তু প্রত্যাশার উল্টো হলো। ছেলেটা মুখটা বাঁকা করে ঠোঁট কুঁচকে বলল, রাবিশ। কয়েক সেকেন্ডের জন্য একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল, বিশ্বাসই করতে পারছিল না এত ছোট একটা ছেলে তাকে রাবিশ বলছে। কি বলবি? নির্বাণের ভুরু কুঁচকে গেল, চোখ বড় বড় করে তাকালো ওর দিকে। ছেলেটা একটুও ভয় পেল না, নির্বিকার মুখে ব্যাগটা সামলে আবার হাঁটা শুরু করলো, যেন কিছুই হয়নি। ওদের দেখে আরশান হাসলো আর বলল, মনে হয় তোকে দেখে পছন্দ হয়নি। একটু পর ছেলেটা নির্বাণের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হঠাৎই হাত উঠিয়ে মিডিল ফিঙ্গার দেখালো। কোনো কথাবার্তা না বলেই দৌড়ে চলে গেল ভিড়ের মধ্যে। নির্বাণ একেবারে স্থির হয়ে গেল কয়েক সেকেন্ড, তারপর হঠাৎই চিৎকার করে উঠল, দেখেছিস এই বিচ্ছু কত ফাজি? দুষ্টামি তো পুরোই গডফাদার। চল, এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, পরে জেনে নিবি। নির্বাণ গভীর নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, পরে জেনে নিব ঠিক হই। তবে এখন মনে হচ্ছে মেহুলের ভাই মনে একেবারে ছোটোখাটো ভিলেন হবে। ট্রামটা ধীরে ধীরে এগোচ্ছে, ভিড়ে গাদাগাদি অবস্থা। চারপাশে শপিং ব্যাগ হাতে লোকজনের কোলাহল। কাঁচের জানালা দিয়ে বাইরের আলো ফিল্টার হয়ে ভেতরে ঢুকছে। ঘন্টার শব্দ বাজছে, মাঝে মাঝে হালকা দুলুনি দিছে ট্রামটা। সামনের দিকে পাশাপাশি বসে আছে আরশান, সাজ, নির্বাণ আর মেহুল। প্রত্যেকের হাতে শপিং ব্যাগ। ওরা সবাই শহরের মলে ঢু মেরে ফিরছে। জায়রান আর মিরাবকে ইচ্ছে করে অন্য বগিতে পাঠানো হয়েছিল, যাতে ওরা একটু একসাথে সময় কাটাতে পারে। কিন্তু এদিকে বসে থাকা আরশান মোটেও স্বস্তিতে নেই। জায়গা এতটাই কম যে চেপে বসা ছাড়া আর কোনো উপায় নেই। তার লম্বা দেহ গুটিয়ে বসার চেষ্টা করছে, কিন্তু যতই সরতে চায় পাশে বসা মেয়েটির গায়ের সাথে অনিচ্ছায় সত্ত্বেও ঠেকে যাচ্ছে। সাজ প্রথমে কিছু বলল না, চোখ তুলে দেখলো লোকটা একদম ওর গা ঘেঁষে বসে আছে। মুখটা লাল হয়ে গেল রাগে আর অস্বস্তিতে। শেষমেশ ওর ধৈর্য ভাঙলো। আপনার কি শরম করছে না? এভাবে লেগে বসেছেন কেন? দূরে যান। আরশান ভুরু কুঁচকালো, ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল, তুমি ভাবছো আমি খুব মজা পাচ্ছি নাকি? আমার কোনো ইচ্ছে নেই তোমার সাথে চিপকিয়ে বসার। তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট। সাজ এক ঝলক তাকিয়ে আবার দ্রুত মুখ ঘুরিয়ে নিল জানালার দিকে। ওর বুক ধড়ফড় ধড়ফড় করছে। চারপাশে লোকজন থাকলেও মনে হচ্ছে সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। ট্রামটা ধাক্কা খেয়ে থামলো, ঘন্টা বাজলো, সবাই নামতে শুরু করলো। মেহুল উঠে দাঁড়ালো, শপিং ব্যাগ কাঁধে তুলে নিল। পেছনের সাজও ধীরে ধীরে উঠলো নামার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে বাধল বিপত্তি। সাজ উঠে দাঁড়াতে যাবে এমন সময় ধপ করে আবার বসে গেল সিটে, কারণ আরশান অজান্তে বসেছিল তার লম্বা ওড়নার উপর। চারপাশে কয়েকজন যাত্রী অবাক হয়ে তাকালো। সাজের মুখ মুহূর্তে লাল হয়ে গেল, মনে হলো মাটি ফুঁড়ে যদি ভেতরে চলে যেতে পারত। সে অসহায়ের মতো নিজের ওড়না টানতে লাগলো। আরশান বুঝতে পেরে তড়িঘড়ি উঠে দাঁড়ালো।
অস্বস্তি তার চোখে মুখে স্পষ্ট, কিছু বলবে কিনা বুঝতে পারছিল না। ঠোঁট নাড়ল কিন্তু শব্দ বের হলো না। সে কোনো কথা না বলেই নেমে গেল ট্রাম থেকে। নির্বাণও তার পিছু পিছু গেল। এদিকে মেহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে কুটি কুটি। আরেকটু হলেই তুই ওনার কোলে বসে পড়তি। মেহুল? মীরা আবার জায়রানের বিয়ে সম্পূর্ণ হয়েছে। চারদিকে আলোয় সাজানো, ফুলের মালার গন্ধে পরিবেশ আরো মোহনীয় হয়ে উঠেছে। সবাই বিদায়ের প্রস্তুতিতে ব্যস্ত। বিদায় জানাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চারপাশে ভিড় করেছে। একটু দূরেই দাঁড়িয়ে আছে আরশান আর নির্বাণ। দুজনেই নিঃশব্দে চারপাশ দেখছে। ওদের পাশে সাজ আর মেহুল। সবার চোখে আনন্দ আর আবেগের ছাপ। নির্বাণ তখন নরম গলায় বলল, তোমাদের আজকে অনেক প্রিটি লাগছে। চুন্ডি লাগছে। আরশান মুখ ঘুরিয়ে নিচু গলায় বিড়বিড় করে বলল। কথাটা এত আস্তে বলল যে মনে হলো শুধু বাতাসই শুনল, কিন্তু দুর্ভাগ্য ঠিক তার পাশে দাঁড়িয়ে থাকা শ্বাস শুনে ফেলল। চোখের কোণে দুষ্টু ঝিলিক খেলে গেল, তবে মুখে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করলো না। মনে মনে ঠিক করে নিল পরে মজা বুঝিয়ে দেব। এদিকে জায়রান আর মীরা গাড়িতে উঠেছে। বিদায়ের সময়ের আবেগঘন মুহূর্ত চলছে। এই সুযোগে সাজ তার নিজের ছোট্ট পরিকল্পনা কার্যকর করলো। তার হাই হিলের ধারালো অংশটা দিয়ে আরশানের পায়ের ওপর বেশ জোরে চাপ দিল। ব্যথায় মুখ কুঁচকে গেল আরশানের। সে তাড়াতাড়ি পা সরিয়ে নিতে রাগে চোখ বড় বড় করে তাকালো সাজের দিকে। দেখে চলতে পারো না নাকি? কিন্তু সাজ একটুও বিচলিত হলো না। ঠোঁটে হাসি নিয়ে বলল, আমি ইচ্ছে করেই দিয়েছি। আরশান মুহূর্তের জন্য থমকে গেল। কপাল কুঁচকে তাকিয়ে বলল, ইচ্ছে করে? সাজ এবার হাত গুটিয়ে বুকের কাছে নিয়ে গম্ভীর ভঙ্গিতে উত্তর দিল, ভেবে দেখুন তো আপনি কি দোষ করেছেন। আরশান ভুরু কুঁচকে কিছুক্ষণ মনে মনে খোঁজাখুঁজি করলো। তেমন কিছু তো ওর মনে পড়ছে না। আমি তো এমন কিছু করিনি। মুখে সেটা প্রকাশ করতে সাজ মুচকি হেসে ধীরে ধীরে পেছন ফিরল। আসলে নিজের দোষ কেউ দেখে না। কথাটা ছুড়ে দিয়ে সাজ ভিড়ের মধ্য দিয়ে চলে গেল। এখন মনটা হালকা হলো। এদিকে আরশান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এখনও সে কিছুই বুঝতে পারছে না আসলে কি এমন করে ফেললো সে। চারপাশের মানুষের ভিড়, শব্দ, কোলাহলে জায়গাটা ভরে আছে। মেহুল ছোট ছোট পা ফেলে এদিক ওদিক ছোটাছুটি করছে। চোখে একরাশ দুশ্চিন্তা, গলায় উৎকণ্ঠা চাপা সুর। নিকো, নিকো, কোথায় গেলি? মেহুলের কণ্ঠে উদ্বেগ স্পষ্ট। ওর ছোট ভাইটা কোথাও উধাও হয়ে গিয়েছে। মানুষের ভিড়ের মধ্যে ছোট ছেলেটাকে খুঁজে পাওয়া বড়ই কঠিন। অন্যদিকে নির্বাণও মেহুলকে খুঁজছে। নির্বাণ ঠিক সামনে তাকিয়ে হাঁটছিল, তাই খেয়াল করেনি পায়ের কাছে নিচে মাটিতে কেউ বসে আছে। ছোট নিকো মাটিতে বসে গম্ভীর হয়ে জুতোর ফিতে বেঁধে চলেছে। ওর ছোট হাতের আঙ্গুলগুলো বারবার ফিতেটা সোজা করছে, আবার গিট দিতে গিয়ে গুলিয়ে ফেলছে। তখনই নির্বাণের পা সামান্য ছুঁয়ে গেল নিকোর পায়ে। নিকো কেঁপে উঠে মাথা উঁচু করে বলল, রাবিস, দেখে চলতে পারিস না নাকি? নির্বাণ চমকে নিচে তাকালো। খানিকটা অবিশ্বাস আর অবাক দৃষ্টিতে দেখলো। আরে এত মেহুলের ছোট ভাই শালাবাবু দেখছি এইখানে বসে আছে, তাহলে বোন কোথায়? নিকো কোনো ভ্রুক্ষেপ না করে তেজ দেখিয়ে উত্তর দিল, আমার বোনকে দিয়ে কি করবি? নির্বাণ স্তব্ধ হয়ে গেল। এমন দাপুটে জবাব আশা করেনি এতটুকু ছেলের কাছ থেকে। কপালটা কুঁচকে উঠল। শালা, এইটুকু চেলে তেজটা কম কিছু না। ঠিক তখনই দূর থেকে শোনা গেল এক চেনা ডাক, নিকো। মেহুল দৌড়ে আসছে আর এমনভাবে নিঃশ্বাস নিচ্ছে যে ও নিঃশ্বাসে হাঁপিয়ে উঠেছে। ভাইকে সামনে দেখে বুক ভরে উঠল। নিকো সুযোগ বুঝে মাটিতে বসে হঠাৎ মিথ্যা কান্না শুরু করে দিল। চোখ মুছে নাক সিটকাচ্ছে, যেন ভীষণ কষ্ট পেয়েছে। মেহুল কাছে এসে হুড়মুড় করে ভাইকে জড়িয়ে ধরল। কি হয়েছে, কান্না করছিস কেন? নিকু তখন হাউমাউ করে কেঁদে উঠল। আপু, এই লোকটা আমাকে মেরেছে। মেহুল চোখ বড় বড় করে তাকালো নির্বাণের দিকে। আপনি এইটুকু ছেলের ওপর হাত তুলেছেন? নির্বাণ এক পায়ে এগিয়ে এসে, মেহুল, বিশ্বাস করো আমি ওকে ছুঁইনি, মারার প্রশ্নই ওঠে না। মেহুল কিছু না বলে নির্বাণের চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলল, চল।
নিকু কান্নার ভান করতে করতে বোনের হাত ধরে এগোলো, কিন্তু হাঁটার ফাঁকে হঠাৎ মাথা ঘুরিয়ে নির্বাণের দিকে তাকালো। ছোট মুখে ফুটে উঠল কুটিল হাসি। নির্বাণ তখনও হতভম্ব হয়ে তাকিয়ে আছে।